সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো বলো তো? যার বাবা নেই, মা নেই, তাকে বাঁচিয়ে রেখে কি লাভ? কি হয়েছে তোমার বালক? মন খারাপ করে কেন বসে আছো? আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কোনো সমস্যা নেই। আমার সবচেয়ে বড় সমস্যা, আমার গায়ের রং অনেক কালো, আর তাই কেউ আমার সাথে মিশতে চায় না। সবাই বলে আমি সৃষ্টিকর্তার এক অভিশাপ। তোমরা মানুষেরা আরো অনেক বেশি স্বার্থপর। কই, আমার গায়ের রং তো কালো, কিন্তু সৃষ্টিকর্তা আমার গলায় কত সুন্দর সুর দিয়েছে বলো তো। আমার গান শোনার জন্য সবাই কেমন অপেক্ষা করে বসে থাকে। সৃষ্টিকর্তা তোমার গলায় সুর দিয়েছে, কিন্তু আমাকে কিছুই দেয়নি। আমি তো আর গান গাইতে জানি না, আর তাই কেউ আমাকে পছন্দ করে না। আমি তোমাকে সুর উপহার দিতে চাই। এই নাও, এটা একটা বাঁশি। যখন তোমার মন খারাপ থাকবে, তুমি এই বাঁশি বাজাবে, তাহলে দেখবে তোমার মন ভালো হয়ে গেছে। আরে বাহ, বাঁশিটা সত্যি অনেক সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই বাঁশিটা উপহার দিয়েছো। এটা কিন্তু কোনো সাধারণ বাঁশি নয়, এটা হলো জাদুর বাঁশি। এই জাদুর বাঁশি দিয়ে তুমি সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি যা চাইবে ঠিক তাই হবে। কি করে নিয়ন্ত্রণ করব বলো? আমার তো পৃথিবীতে কেউ নেই। আমি আমার মামা মামির কাছে থাকি। মামি আমাকে দু চোখে সহ্য করতে পারে না। এই বাঁশি বাজিয়ে তুমি যা চাইবে তাই হবে। এখন বাড়িতে ফিরে যাও, আর মন খারাপ করে এখানে বসে থাকতে হবে না। আর যদি কখনো কোনো বিপদে পড়ো, তাহলে আমার কাছে এসো। এই কাছেই আমার বাড়ি। আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। এই যে লাট সাহেব, সকালবেলা কোথায় গিয়েছিলি শুনি? তোকে খুঁজতে খুঁজতে তো আমি পাগলের মতো হয়ে গেলাম। এই তো গাছের নিচে একটু বসেছিলাম। আমি আর কোথায় যাব বলো? আমার যাওয়ার কি কোনো জায়গা আছে? তোকে আমি কতবার বলেছি আমাকে না বলে হুটহাট করে বাইরে বেরিয়ে যাবি না। তোর মামার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো থালা বাসন ধোয়া হয়নি। আমি কখন রান্না করব, কখন তাকে খেতে দেব? হ্যাঁ, রাতের বেলায় আমি সব কাজ ছেড়ে রেখেছি মামি। তুমি হয়তো খেয়াল করনি। রান্নাঘরেতে গিয়ে দেখো, বাসনপত্র সব ধোয়া আছে। হয়েছে হয়েছে, বাসনপত্র ধুয়ে তুই আমাকে একেবারে উদ্ধার করেছিস। এবার যা, কলসি নিয়ে নদী থেকে পানি নিয়ে আয়। আমাকে কাজ করতে হবে, তোর মতো বসে বসে খেলে তো আমার জীবন যাবে না। বসে বসে কোথায় খাওয়াও মামি? আমাকে দিয়ে সারাদিন কত কাজ করাও। এই সংসারের সব কাজ আমি একা হাতে করি। তোর মা তো তোকে জন্ম দিয়েই মরে গেছে, তোকে যে এই বাড়িতে জায়গা দিয়েছি এটাই তোর পরম ভাগ্য। যা, এবার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা। এই পরিবারের জন্য আমি কতই না পরিশ্রম করি, অথচ মামি কখনোই আমার সাথে ভালো ব্যবহার করে না। আচ্ছা, এই জাদুর বাঁশি বাজিয়ে কি সত্যি আমি মামিকে পরিবর্তন করতে পারবো?
আচ্ছা, সত্যি জাদুর বাঁশি বাজিয়ে যা চাওয়া চাই তাই পাওয়া যায় নাকি? তুমি আমার মামিকে আমার জন্য ভালোবাসা দাও। আমার মামি যেন আমাকে অনেক পছন্দ করে, আর যেন কখনোই আমার সাথে দুর্ব্যবহার না করে। না না, কি পাগলের মতো ভাবছি। সত্যি এই বাঁশি বাজিয়ে কি মানুষকে নিয়ন্ত্রণ করা যায়? এও কি সম্ভব? না না, বাড়িতে ফিরে যাই। মামি, ও মামি, কোথায় গেলে? এই নাও, তোমার জন্য পানি এনেছি। আহারে, ছেলেটা ঘেমে কি অবস্থা। আয় বাবা, এখানে একটু বসে বিশ্রাম নে। কি অবাক করা ব্যাপার! সত্যিই তো মামির ব্যবহার কেমন বদলে গেছে। তাহলে সত্যিই তো জাদুর বাঁশি কাজ করতে শুরু করেছে। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, তারপর খাবার খেয়ে নে। আর তোর কি খেতে ইচ্ছে করে আমায় বলবি, আমি তোকে তাই বানিয়ে দেব। না মামি, আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো, এতে আমি অনেক খুশি। আমার আর কিছুই প্রয়োজন নেই। কি ব্যাপার রতন, আজকে তোমাকে এত আনন্দিত মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে তুমি অনেক খুশি। কি হয়েছে? আজকে সত্যি আমি অনেক খুশি। তুমি জানো, জাদুর বাঁশি বাজিয়ে আমি চেয়েছিলাম আমার মামির ভালোবাসা, আর তা আমি পেয়ে গেছি। আমার মামি এখন আমার সাথে অনেক ভালো আচরণ করে। তুমি সত্যি অনেক ভালো ছেলে রতন। আর তাই তো তোমার ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয়েছে। যাও, এবার কাজে যাও। কোকিল পাখি, আমার ইচ্ছা সত্যি অনেক পূরণ হয়েছে, আর তাই আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। আর শোনো, এই বাঁশিটা যত্ন করে রেখো, যেন কখনো হারিয়ে না যায়। এই, তোরা কি খেলছিস? আমাকেও খেলায় নে, আমিও তোদের সাথে খেলতে চাই। তারপর খেলাধুলা শেষ করে আমরা নদীতে আজকে গোসল করতে যাব। আরে না না, আমরা তোর সাথে খেলবো না। তোর গায়ের রং অনেক কালো, তোকে দেখলে আমাদের অনেক ভয় লাগে। এখান থেকে চলে যা, আমাদের শান্তিতে একটু খেলতে দে। কই, আগে তো তোরা কখনোই আমার সাথে এমন ব্যবহার করতি না। ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, এখন কিনা তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? শোন, আমাদের বাবা মা চায় না আমরা তোর সাথে মিশি। তাছাড়া তোর বাবা মা নেই, তুই এতিম। আর এতিম ছেলেরা কখনোই ভালো হয় না, তারা হয় অনেক অশুভ আর অলক্ষী। তোরা না আমার বন্ধু, তোরা আমাকে এইভাবে কষ্ট দিয়ে কথা বলতে পারলি? আমার বাবা মা সৃষ্টিকর্তার কাছে চলে গেছে, এটা তো আমার দোষ নয়। তুই শুধু শুধু এখানে কথা বলে সময় নষ্ট করছিস, এখান থেকে দয়া করে চলে যা। জাদুর বাঁশি, তুমি কি আমার গায়ের রং একটু ফর্সা করে দিতে পারো? তাহলে কেউ আমাকে আর অশুভ আর অলক্ষী বলে অপমান করবে না। সবাই আমার সাথে মিশবে, আমার সাথে খেলবে। আরে বাহ, আমার গায়ের রং তো সত্যি অনেক ফর্সা হয়ে গেছে। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর বাঁশি, তুমি আমার এই মনের ইচ্ছাটাও পূরণ করেছো।
তোকে তো আমি দেখে চিনতেই পারিনি। তোর গায়ের রং তো অনেক ফর্সা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়ে গেছিস। চল আমার সাথে বাজারে চল, আমি তোকে বাতাসা কিনে দেব। আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো মোড়ল চাচা, কিন্তু এখন বাজারে যেতে পারবো না। বাড়িতে অনেক কাজ জমে আছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আমার মন অনেক খারাপ। গ্রামে ইঁদুরের পরিমাণ অনেক বেড়ে গেছে, সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। শহর থেকে মধু এনে দিচ্ছি, তারপরেও কোনো উপকার হচ্ছে না। ঠিক আছে মোড়ল চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আগামীকালকের মধ্যে আমি সব ইঁদুর দূর করে দেব। কি যে বলিস, তুই কিভাবে ইঁদুর দূর করবি? এখানে তো আর একটা দুটো নয়, কয়েক হাজার ইঁদুর আছে। এগুলো দূর করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, যদি সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে না তাকান। ইচ্ছা শক্তি থাকলে পৃথিবীতে সবকিছুই সম্ভব। আমাকে একটু সময় দিয়ে দেখুন, আমি নিশ্চয় আপনার মনের ইচ্ছাটা পূরণ করতে পারবো। দেখ কিছু করতে পারিস কিনা। যদি করতে পারিস তাহলে অনেক উপকার হয়। আসলে গ্রামের অবস্থা খুবই খারাপ। এভাবে যদি চলতে থাকে তাহলে ফসলের অভাবে মানুষ একদিন না খেতে পেয়ে মরে যাবে। চিন্তা করবেন না চাচা, আমি বেঁচে থাকতে আমাদের গ্রামের কোনো ক্ষতি হতে দেব না। দেখবেন সব ইঁদুর আমি কি করে নিমিষে মেরে ফেলি। জানো কি হয়েছে? আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। অনেকগুলো ইঁদুর মিলে গ্রামের সব ফসল খেয়ে ফেলছে। এভাবে চলতে থাকলে আমাদের গ্রামের অনেক মানুষ না খেতে পেয়ে মরে যাবে। এটা তো কোনো ব্যাপার না, তুমি এখনই তোমার জাদুর বাঁশি বাজাও আর সব ইঁদুরকে মেরে ফেলো। না কোকিল, আমি সব ইঁদুরকে কখনোই মারবো না। আমি চাইবো এই ইঁদুরগুলো যেন অন্য কোথাও চলে যাক, অন্য কোথাও গিয়ে থাক। এই গ্রামে যেন আর না থাকে। এতগুলো নিরীহ প্রাণীকে কোনো কারণ ছাড়া মেরে ফেললে সৃষ্টিকর্তা অনেক রাগ হবেন। তোমার মন সত্যি অনেক বড়, তাহলে তাই করো। এই ইঁদুরগুলোকে তুমি অন্য কোথাও সরিয়ে দাও, কেমন? বাবা রতন, কোথায় গেলি? তোর ওপর অনেক সন্তুষ্ট হয়েছি। সত্যি এখন আর কোনো ইঁদুর নেই। আমি আপনাকে বলেছিলাম না চাচা, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আমি সবগুলো ইঁদুর দূর করে ফেলেছি। শুধু এতটুকু বলবো, দয়া করে জানতে চাইবেন না কি করে সব করেছি। শুধু আমার ওপর বিশ্বাস আর আস্থা রাখুন। তুই কি করে কি করেছিস আমি কিছুই জানতে চাই না। তুই আমাকে সাহায্য করেছিস, আমি এতে অনেক খুশি। তুই আমার কাছে কি চাস বল। আমি আপনার কাছে কিছুই চাই না। আমি যা করেছি আমার গ্রামের মানুষের মঙ্গলের জন্যই করেছি। তুই সত্যি অনেক ভালো ছেলে রে রতন। যদি তোর কখনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আসবি। আমি তোকে সাধ্যমতো সাহায্য করব।
মা তিথি, কোথায় গেলি? এই তো বাবা, আছি। কি ব্যাপার, সারাদিন ঘুরে বেড়াচ্ছ? পড়াশোনা কি সব ছিকে তুলে ফেলেছো? না বাবা, আমার পরীক্ষা তো শেষ, এখন আবার কিসের পড়াশোনা? ও, তাই বলো। তাহলে তো এখন ছুটি। হ্যাঁ বাবা, তাই বলছিলাম কি, চলো না বাবা মামা বাড়ি থেকে ঘুরে আসি। না, এখন গেলে হবে না। আমার হাতে তেমন টাকা পয়সা নেই যে যাব। চলো না বাবা, চলো না, সেই কবে মামা বাড়ি গিয়েছি, কত মজা হয় মামা বাড়ি গেলে। তাছাড়া আমার বন্ধু বান্ধবীরা সবাই মামা বাড়ি যাচ্ছে। এভাবেই তিথি তার বাবার কাছে জোর করতে লাগলো। তখনই তিথির মা সাইরা বেগম এসে বলল, হ্যাঁ গো, মেয়েটা যখন এতই জোর করছে, চলো না তিথির মামা বাড়ি থেকে ঘুরে আসি। যেতে তো বলছো, হাতে তো তেমন টাকা পয়সা নেই। কত টাকাই বা লাগবে, শুধু 1 কেজি মিষ্টি নিলেই তো হচ্ছে। আচ্ছা, দেখি কি করা যায়। এখন একটু বাইরে যাচ্ছি, বাজারের দিকে যাব। পরে এ বিষয় নিয়ে কথা বলছি। আচ্ছা, সাবধানে যেও। কি ব্যাপার শামসুল, আজ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছিস যে? আর বলো না লালু ভাই, মেয়েটা কয়েকদিন ধরে বলছে মামা বাড়ি যাবে, তাই নিয়ে যাচ্ছি। আমারও তেমন কোনো জায়গায় ঘোরা হয় না, এই সংসার সংসার করেই পড়ে থাকি। যাই এবার একটু ঘুরে আসি, একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে। তা আজকে যাচ্ছ নাকি? আজকেই যাচ্ছি। আমার মেয়েটাও কান্না করছে মামা বাড়ি যাবে বলে, কি যে করি। তা যাও না, কয়েকদিন আনন্দ উল্লাস করে আসো। কিন্তু টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, আবার সবার শীতে পোশাক কিনে দিতে হবে। টাকা পয়সা নিয়ে এত ভাবলে হবে? টাকা আজ গেলে কাল আসবে। তার থেকে বলি কি লালু ভাই, তুমি একদিন ঘুরে আসো। তাহলে একদিন ঘুরে আসি, কি বলো শামসুল ভাই? হ্যাঁ, তাই যাও, আমারও দেরি হয়ে গেল। আমি চলি লালু ভাই। আচ্ছা ঠিক আছে, আমিও বাড়ির দিকে যাই। তারপর শামসুলও বাড়ি চলে গেল। লালু মিয়াও বাড়ির দিকে যেতে লাগলো। লালু মিয়া বাড়ি আসতেই বাড়ির সামনে খেলতে থাকা তিথি দৌড়ে এসে বলল, বাবা, আমরা মামা বাড়ি যাচ্ছি তো। হ্যাঁ গো মা, হ্যাঁ, আমরা যাচ্ছি। আমরা কালকেই যাচ্ছি, তোমরা সব গুছিয়ে নাও। কি মজা, মামা বাড়ি যাব, কি মজা, মামা বাড়ি যাব। আনন্দ করতে করতে তিথি দৌড়ে মায়ের কাছে গেল। মা, আমরা কাল মামা বাড়ি যাচ্ছি, খুব মজা হবে। এত আনন্দ আগে থেকে করিস না, আগে যাই তারপর করিস। হ্যাঁ গো তিথির মা, কালকে আমরা সবাই তিথির মামা বাড়ি যাচ্ছি। যা নেওয়ার আজকে গুছিয়ে নাও। আচ্ছা, গুছিয়ে নেব। রাত্রে তিথি আর সাইরা সব গুছিয়ে নিল। পরের দিন সকালে সবাই যাবে বলে তৈরি হলো। লালু মিয়া বাইরে দাঁড়িয়ে তিথিদের জন্য অপেক্ষা করছে। কই, এখনো হলো না? কালকে তোমাকে বলেছি গুছিয়ে নিতে, এখনো হলো না? পৌঁছাতেও তো সময় লাগবে। এই তো হয়ে গিয়েছে, চলো। আয় মা তিথি, আয়। চলো মা।
তাড়াতাড়ি চলো, কত দেরি হয়ে গেল বলো তো। তারপর সবাই একসাথে বাড়ি থেকে বের হলো। মা, মামা বাড়ি কি এখনো রস হয়? আর রাতে আগুন জ্বালানোর জন্য খড় আছে তো? আরে বাবা, গেলেই তো সব দেখতে পাবি। তোর বুঝি আর তর্স হইছে না? মা, বলো না। আরে পৌঁছে গেলাম, আর বেশি পথ বাকি নেই। পৌঁছে গেলেই সব জানতে পারবি, আর একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর তিথিরা মামা বাড়ি পৌঁছে গেল। মামা, মামা, কেমন আছো? আরে দিদি, অনেকদিন পর। খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভাই, আমরা সবাই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। রাজুর মা, দেখো দেখো কারা এসেছে। শামিমা ঘর থেকে বের হয়ে বলল, কই, তিথিরা যে? সবাই ভালো আছে তো? আমরা সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। এসো, সবাই ঘরে উঠে এসো। তারপর সবাই ঘরে উঠল। রাত্রেবেলা যখন সবাই মিলে ভাত খাচ্ছিল, মামা, গাছে রস আছে তো? আছে রে, আছে। তুই মনে হয় খুব রস খাস। আর বলিস না, কাল থেকে রসের খোঁজ নিয়েই যাচ্ছে। মামা, আমাকে রস খুলতে নিয়ে যাবে? সে তো অনেক সকালে যেতে হয়, এত সকালে তোর আর যেতে হবে না। তাছাড়া এত সকালে তুই উঠতেও পারবি না। না মামা, আমি যাব। তুমি যখন উঠবে আমাকে ডেকে নেবে। ভাই, ও যখন বলছে নিয়ে যাস, মাঠ দেখিয়ে আনিস। আচ্ছা মা, মামা যখন যাবে তখন আমাকে ডেকে দেবে তো? আচ্ছা, আমি তোকে ডেকে নিয়ে যাবনি। সকাল করে ঘুমিয়ে পড়িস, অনেক সকালে উঠতে হবে তো। আমিও যাব বাবা, আমাকেও নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, সবাইকে নিয়ে যাব, সবাইকে সকালে ডেকে নিয়ে যাবনি। আচ্ছা মামা, আমি সকাল করে ঘুমিয়ে পড়ছি, কাল সকাল করে উঠবো। পরের দিন সকালে তিথিকে বরকত ডাকতে লাগলো। তিথি, তিথি, ওঠ, রস আনতে যাবি না? তাড়াতাড়ি ওঠ। তিথি চোখ কচলাতে কচলাতে বাইরে যেতেই দেখলো রাজু আর মামা দাঁড়িয়ে। তাড়াতাড়ি চল, সূর্য ওঠার আগে মাঠে যেতে হবে। সকালের আবছা আলোয় তারা মাঠের দিকে যেতে শুরু করলো। মামা, আর কত দূর? হাঁটতে হাঁটতে পা যে ব্যথা হয়ে গেল। এই তো চলে এসেছি, আর বেশি দূর না। এতক্ষণে তারা গাছের কাছে পৌঁছে গেছে। তোরা গাছের গোড়ায় দাঁড়া, আমি রস পেরে নিয়ে আসি। বরকত এই বলে গাছে উঠে রস নিয়ে নিচে নামতেই তিথি আর রাজু কাড়াকাড়ি করতে লাগলো। আমি আগে রস খাবো। না না, আমি আগে রস খাবো। আরে তোরা টানাটানি করিস না, ভার ভেঙে যাবে। বলতে বলতে হাড় ভেঙে গেল, রস সব মাটিতে পড়ে গেল। যা, ভাঁড়টা ভেঙে ফেললি। আমি কতবার টানাটানি করতে মানা করলাম, কথা তো শুনলি না। সব রস তো নষ্ট হয়ে গেল। আমরা কি এত বুঝতে পেরেছিলাম নাকি? আর মন খারাপ করতে হবে না, আমি আরেকটা গাছ থেকে রস পেরে আনছি। আর যেন মারামারি করবি না। বরকত আরেকটা গাছে উঠলো, সেই গাছ থেকে রস খুলে গাছ থেকে নেমে পড়ল। তিথি যেহেতু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তাই তিথি আগে খাবে। রাজু, তুমি পরে খাও। আচ্ছা আব্বু। এরপর তিথি পাটখুটির নল ভাঁড়ের ভেতরে দিয়ে রস খেতে শুরু করলো। তারপর রাজু রস খেলো। এদিকে বরকত সব গাছ থেকে রস খুলে বাঁকে বেঁধে ফেললো।
রস খেয়ে আমার শীত অনেক বেড়ে গেল। তাড়াতাড়ি বাড়ি চলো মামা। তোমার এইটুকু রস খেয়ে শীত লেগে গেল? তোর মতো সবাই পেটুক নাকি, তাই সব খেলেও তোর কিচ্ছু হবে না। আচ্ছা বাবা, হয়েছে, আর ঝগড়া করতে হবে না। আমার সব রস পাড়া হয়ে গেছে, এবার বাড়ি চলো সবাই। তার এক পাশে তিথি, অন্য পাশে রাজু পাশাপাশি হাঁটতে লাগলো। বাড়ি পৌঁছাতেই তিথি তার মামিকে ডেকে বলল, মামি, আমরা রস নিয়ে চলে এসেছি। আজ যে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছো। কে সাথে গিয়েছে দেখতে হবে না, তাড়াতাড়ি যে আসবে না। তাই নাকি? শুধু অবাক হলে হবে না, আমাকে রস পিঠা বানিয়ে দিতে হবে। রসের পিঠার কি যে স্বাদ, নাম করলেই জিভে জল চলে আসে। আচ্ছা, সব হবে, এখন তোরা ঘরে যা। রসের পিঠা বানানো হয়ে গেছে, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। কই দেখি মামি, দেখি। তিথি একটা খেয়ে বলল, ওয়াও, খুব মজা হয়েছে মামি, আমি সব খেয়ে ফেলতে পারবো। আচ্ছা বাবা, তুই সবই খা, আমি সবার জন্য আরো নিয়ে আসছি। শামিমা সবাইকে পিঠা খেতে দিল। সবাই শামিমার পিঠার খুবই প্রশংসা করলো। তারপর সেদিন রাত্রে বসলো মামার গল্পের আসর। মামা, কাঁথার ভেতরে পা দিয়ে গল্প শোনার মজাই আলাদা। একটা গল্প বলো না মামা। আচ্ছা বলছি, তাড়াতাড়ি বলো বাবা। আচ্ছা বলছি, তবে শোনো। এক শেয়াল আর এক বেজি বন্ধু। আমাদের কি ছোট বাচ্চা পেয়েছো মামা? সেই গল্প শুরু করলে, একটু অন্য গল্প বলো। তাহলে কিসের গল্প শুনবি? আচ্ছা, তুমি ভূতের গল্প বলো। ভূতের গল্প শুনবি? আচ্ছা, তাহলে বলছি শোন। আমাদের গ্রামের শেষ মাথায় একটা বাঁশ গাছ ছিল। সেই গাছে থাকতো একদল জিন। ওইখানে যেই যেত, তাকে বাঁশ দিয়ে ওপরে তুলে নিত, নয়তো বাঁশ মাথায় ফেলে অজ্ঞান করে ফেলতো। কিন্তু কোনো কারণে তারা মারতো না। গ্রামের মানুষ খুবই অতিষ্ঠ হয়ে গিয়েছিল। মামা, সেই বাঁশ গাছ কি এখনো আছে এই গ্রামে? আরে পাগলি, এগুলো তো গল্প। আমিও শুনেছি বাঁশ গাছের কথা, কোনোদিন দেখিনি। তাহলে মামা, এইসব গল্প আসলো কোথা থেকে? গ্রামের মানুষের মুখে মুখে এমন গল্প কত রয়েছে, যেগুলোর কোনো প্রমাণই থাকে না। যাই হোক, এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হলো। আরেকটা গল্প বলো না মামা। আর গল্প? রাজু তো ঘুমিয়ে পড়েছে, তুইও ঘুমিয়ে পড়। আচ্ছা মামা। তিথি একটা হাই তুলে ঘুমিয়ে গেল। সকালবেলা লালু মিয়া তিথিকে বাড়ি যাওয়ার কথা বলতেই তিথির মন খারাপ হলো। বাবা, মামা বাড়ি আর কয়েকদিন থাকে না, আর কয়েকটা দিন। না মা, আর থাকলে হবে না, আবার অন্য সময় না হয় আসবো। তিথি যখন এত করে বলছে, তাহলে আর কয়েকদিন থেকে যাও। না বরকত ভাই, আর থাকতে গেলে হবে না, বাড়িতে অনেক কাজ। আমাদেরও তো থাকতে মন চায়, কিন্তু হয়ে ওঠে না। তাহলে চলি আমরা। ভাই, আমরা চলে গেলাম, তোরা যাস। মামা, আমরা চলে গেলাম, তোমার কথা খুব মনে পড়বে। মনে পড়লেই চলে আসবি কেমন? বোন, তোমরা সব আবার এসো কিন্তু।
তিথিরা এবার সবাই বাড়ির দিকে হাঁটতে শুরু করলো।